সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের নতুন বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি তোমাদের সামনে। আমরা আজকে তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং এই যে করোনাকালীন সময়ে যে শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা অবগত আছো। আমরা আমাদের মাইক্রো ইকোনমিক্স এর ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি। আজকে আমাদের 11তম ক্লাস, 12 ক্লাসে আমাদের শেষ হবে আমাদের এই কোর্সের আলোচনা। 11তম ক্লাসে আমরা আজকে দাম এবং উৎপাদন নির্ধারণ, কতটুকু উৎপাদন করব এবং দাম, এটা নিয়ে আমরা আলোচনা করব। সে আলোচনার আগেই আমরা দেখে নিই যে আমাদের আজ আলোচ্য সূচিতে, আলোচনার ঝুড়িতে কি বিষয়গুলো আছে। প্রথমেই আমরা শিক্ষণ ফল আমরা দেখে নেব। প্রথমে কি আমরা আজকের আলোচনার শেষে যে জিনিসটা জানতে পারবো সেটা কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধারণা ব্যাখ্যা করতে পারবো। এটা আমরা গত ক্লাসে হালকা ধারণা নিয়েছি, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য মানে কিভাবে ভারসাম্য নির্ধারণ হয় সেটা আমরা আজকে শিখব। পূর্ণ প্রতিযোগিতা এবং অর্থনৈতিক দক্ষতা ব্যাখ্যা করতে পারবে এবং পূর্ণ প্রতিযোগিতায় শিল্পের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করতে পারবে। এবং তারপরে কি হবে, পূর্ণ প্রতিযোগিতায় শিল্পের দীর্ঘকালীন ভারসাম্য, এখানে ফার্মের স্বল্পকালীন আছে আর শিল্পেরও স্বল্পকালীন আছে। ফার্ম এবং শিল্পের ভারসাম্যটা আলাদা আলাদা। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে, একচেটিয়া বাজারের ধারণা এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবে। এই ছিল আমাদের আজকে আলোচ্য সূচি। এই আলোচ্য সূচির এখন ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমরা একটি একটি করে আসি। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি সেটা গত ক্লাসে আমরা দেখেছি, তারপরে আমরা একটু বিস্তারিত দেখি। দেখো, ডান পাশে একটা স্লাইডে দেওয়া আছে পারফেক্ট কম্পিটিশন, এক্সাম্পল অফ পারফেক্ট কম্পিটিশন। এটাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। দেখো, বাজারে অনেক ক্রেতা বিক্রেতা গিজগিজ করছে, অনেক ধরনের পণ্য, একই ধরনের পণ্যের অনেক ক্রেতা বিক্রেতা থাকে। তাহলে পূর্ণ প্রতিযোগিতা কি? পূর্বের ধারণা থেকে আমরা বলি, যখন ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারিত হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে মূল কথা হলো, ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে কোনো পণ্যের মূল্য নির্ধারিত হয়। মানে কোনো স্থানকে কিন্তু বলবো না যে শিক্ষার্থী, আমরা ওই জিনিসটা ভুলে যাব, কোনো স্থান বা প্লেসকে আমরা বাজার বলবো না। আমরা কোনো দ্রব্যের দাম নির্ধারণের প্রক্রিয়াটাকে বাজার বলবো। তাহলে দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারিত হওয়াকে বাজার, পাটের বাজার, ধানের বাজার, চালের বাজার, মাছের বাজার, সবজির বাজার, এরকম বলবো। ঠিক আছে, সবজির বাজার, কিন্তু আমরা বলবো না কোনো স্থান। তাহলে কি হয়, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, দেখো চিত্রে কি করা আছে, অনেকগুলো ক্রেতা বিক্রেতা, সকল বিক্রেতা সমজাতীয় পণ্য বিক্রি করে। যে বিক্রেতারা তারা একই জাতীয় পণ্য বিক্রি করে, এই ধরনের অনেক দোকান আছে বা প্রোডিউসার আছে, এরকম থাকতে হবে। এবং প্রত্যেক বিক্রেতা প্রচলিত দামে কোন দ্রব্যের পণ্য বিক্রয় করতে পারে, তাকে পণ্য। তাহলে মানে আমি অযথা দাম চেয়ে আসলাম, আমি বিক্রি করবো না, সেটা হবে না। তাহলে মূল কথা হলো, পারফেক্ট কম্পিটিশন হতে গেলে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকতে হবে, তারা দর কষাকষির মাধ্যমে একটা মূল্য নির্ধারণ করবে এবং সেখানে বিক্রেতাগুলো সমজাতীয় পণ্য বিক্রয় করবে। মানে এক একজন এক এক ধরনের পণ্য বিক্রয় করলে হবে না, দোকান আছে কিন্তু এক একটা এক এক রকমের, তাহলে হবে না, সবাই সমজাতীয় হতে হবে এবং প্রচলিত দামে, যে দাম প্রচলিত আছে সে দামেই তারা বিক্রি করতে ইচ্ছুক হবে। এইটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি পূর্ণ এই যে প্রতিযোগিতামূলক বাজারের শর্ত বা বৈশিষ্ট্যগুলো আসলে কি। এখানে 1 নম্বর হলো অসংখ্য ক্রেতা বিক্রেতা, এটা আমরা দেখেছি গত ক্লাস থেকেই আমরা আলোচনা করছি, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। সমজাতীয় দ্রব্য,
এক একটা দোকানদার এক এক ধরনের দ্রব্য বিক্রি করছে, তাহলে হবে না। সমজাতীয় চালের যদি বাজার হয়, চালের দোকান অনেক থাকতে হবে, মাছের বাজার হলে মাছের দোকান অনেক থাকতে হবে। একই ধরনের ইলিশ মাছ একজন নিয়ে আসে, আর একজন কাতল মাছ, আর একজন ট্যাংরা মাছ, এরকম হলে হবে না। গোটা বাজারের যে প্লেস, সে প্লেসে আমরা একজনই হলো ইলিশ মাছ বিক্রেতা, তাহলে হবে না। তাহলে ইলিশ মাছ এরকম অনেকে নিয়ে আছে। তাহলে সমজাতীয় দ্রব্য থাকতে হবে, বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান। তার মানে যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই বাজার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তার মানে বাজারের পণ্যের কোয়ালিটি এবং পণ্যের দাম সম্পর্কে ক্রেতার ধারণা থাকতে হবে। অবাধ প্রবেশ এবং প্রস্থান, এই বাজারে উৎপাদনকারী সহজে প্রবেশ করতে পারে, সহজেই চলে যেতে পারে। মানে ইজিলি কেউ দোকান দিতে পারে, ইজিলি আবার চলে যেতে পারে, এইরকম থাকতে হবে। উপকরণের পূর্ণ গতিশীলতা, উপকরণগুলো পূর্ণ গতিশীলতা, যে কাঁচামাল বা ইনপুট গুলো পূর্ণ গতিশীলতা থাকতে হবে। পূর্ণ গতিশীলতা যদি না থাকে, তাহলে সেখানে পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করবে না। তারপরে কি হবে না? পরিবহন ব্যয় অবিবেচ্য, এখানে পরিবহন ব্যয়টাকে বিবেচনায় নেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, একই দ্রব্যের মূল্য একই হতে হবে। পূর্ণ পরিবর্তক দ্রব্যের বিষয়টা থাকতে হবে ব্যয় সর্বনিম্ন হতে হবে, এবং উপযোগ এবং মুনাফা সর্বোচ্চ। এখানে উপযোগ এবং মুনাফা, কোন পণ্যের উপযোগ সর্বোচ্চ হতে হবে, মুনাফা সর্বোচ্চ হতে হবে। বিজ্ঞাপন ব্যয় নাই, এখানে ধরে নেওয়া হয় বিজ্ঞাপন ব্যয় নাই, কিন্তু বাস্তবে থাকে। কৃত্রিম বাধা নাই, কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে কৃত্রিম বাধা থাকে। তাহলে তারপরে আমরা এই অনুমিত সত্যগুলো আমরা ধরে নিয়েই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আলোচনা আমরা করব, বিষয়গুলো যাব। প্রিয় শিক্ষার্থী, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। এখন ভারসাম্য নির্ধারণ কি করে হয়? ক্রেতা বিক্রেতার মাঝখানে, তার মানে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ যেখানে স্বল্পকালীন, আমরা এর আগের আলোচনায় করেছি গত ক্লাসে, এখানে আবার তার কাজ। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন মেয়াদে, তাহলে স্বল্পকালীন মেয়াদে কি হয়? ফিক্সড কস্ট আমাদের ফিক্স থাকে। শিক্ষার্থী একটু লক্ষ্য করুন, তাহলে কস্ট সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। এই তো স্বল্পকালীন মেয়াদে এই ফিক্সড কস্টটা ফিক্স থাকে, এটা চেঞ্জ হয় না, শুধু ভেরিয়েবল কস্টটা ওঠানামা করে। তাহলে এখন স্বল্পকালীন মেয়াদে ভারসাম্য নির্ধারণ করতে গেলে বাজারের তিনটি অবস্থা বিবেচনা করতে হয়: স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতির অবস্থায়। তিন সিচুয়েশনের মধ্যে দিয়ে একজন উৎপাদনকারীকে বা বিক্রেতাকে চলতে হয়। কিরকম হতে পারে? অস্বাভাবিক মুনাফাও হতে পারে স্বল্পকালীনে, আবার স্বাভাবিক মুনাফাও হতে পারে, আবার কি হতে পারে? লসও হতে পারে। তাহলে আমরা দেখি এই ভারসাম্য নির্ধারণের বিষয়টি আলোচনা করার আগে আমরা দেখি কতগুলো কন্ডিশন। এই বাজারে ফার্মের ভারসাম্য দুটি শর্ত। স্বল্পকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য নির্ধারণ করতে গেলে দুটি শর্ত মানতে হবে। কি বললাম? দুটি শর্ত মানতে হবে। কি রকম দুটি শর্ত? তার মানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বের ক্লাসেও কিন্তু এই জিনিসটা বলেছিলাম ভারসাম্য উৎপাদনের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান। তার মানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হতে হবে। আর একটা কি করতে হবে? ভারসাম্য অবস্থায় মার্জিনাল কস্ট রেখা নিচের দিক থেকে উপর দিকে যাবে এবং কি করবে? এইটা সেট করবে। মার্জিনাল কস্ট রেখা নিচের দিক থেকে যে মার্জিনাল রেভিনিউ রেখাকে সেট করবে। এই দুটো শর্ত। তাহলে দুটো শর্ত কি? দুটো শর্ত হলো একটা মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হবে, আর একটা হলো মার্জিনাল কস্ট রেখা নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় মার্জিনাল রেভিনিউ রেখাকে সেট করবে। এই দুটা কন্ডিশন যদি থাকে তাহলে এখানে ভারসাম্য নির্ধারিত হবে। আর এখানে মূল লক্ষ্য কি থাকে? মূল লক্ষ্য থাকে হলো মুনাফা অর্জন করা। স্বল্পকালীন এই ভারসাম্যের ক্ষেত্রে মুনাফা অর্জনই মূল টার্গেট।
স্বল্প সময়ের জন্য মুনাফা, ফার্মার গুলো চাই হলো মুনাফা অর্জন। তাহলে এই স্বল্পকালীন সময়ে ভারসাম্য নির্ধারণের যে তিনটি অবস্থা, অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং লোকসান অবস্থায়। তাহলে আমরা প্রথমেই আসি অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়? আমাদের মাথায় কিন্তু দুটি শর্ত রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। দেখো, অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এই যে এই চিত্রে দেখো, এই যে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ এবং আর এভারেজ রেভিনিউ সমান, ঠিক আছে? সমান হওয়ার কারণে এই যে পি ও পি পরিমাণ দাম, এখানে কি আমরা বলেছিলাম, মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট। এই যে এস, এস হলো শর্ট টার্ম, স্বল্প মেয়াদে মার্জিনাল রেভিনিউ, এসএমসি হলো স্বল্প মেয়াদে মার্জিনাল রেভিনিউ। কি করেছে? মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট, ঠিক আছে? এই যে মার্জিনাল রেভিনিউ, এই যে মার্জিনাল রেভিনিউ রেখা আর বিন্দুতে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হয়েছে আর বিন্দুতে সমান সমান। আর কি করেছে? মার্জিনাল কস্ট রেখা, এই যে মার্জিনাল কস্ট রেখা নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় মার্জিনাল রেভিনিউ রেখাকে, এই যে পি বরাবর যে রেখা, এই রেখাকে সেট করেছে। সেট করার ফলে হয়েছে কি, এখানে ভারসাম্য নির্ধারণ হয়েছে। যদি এখানে ভারসাম্য নির্ধারণ হয়, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টোটাল রেভিনিউ কত? পি ও কিউ আর। তাহলে পি ও কিউ আর এইটা পরিমাণ হলো আমাদের রেভিনিউ, আর আমার কস্ট হয়েছে কি, টি ও কিউ এস। এই যে কস্ট, এভারেজ কস্ট রেখা এস বিন্দুতে সেট করেছে। তাহলে এস থেকে আর এর যে দূরত্ব, এইটুকু আমাদের রেভিনিউ, এটা হলো সর্বোচ্চ রেভিনিউ। দেখো, এইরকম সর্বোচ্চ রেভিনিউ আর আমার অন্য কোথাও নাই। তাহলে মূল বিষয়টা হলো কি, তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমাদের অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে তাহলে আমাদের আর বিন্দুতে ভারসাম্য নির্ধারণ হচ্ছে। এখানে ও কিউ ওয়ান পরিমাণ আমরা উৎপাদন করব আর বিক্রি করব ও পিতে। ও পিতে যদি আমরা বিক্রয় করি, তাহলে আমাদের পিটিএসআর, পিটিএসআর এই পরিমাণে যে ড্রাগ করা আছে, যেগুলো ড্রাগ করা আছে, সাইজ দিয়ে কাটা কাটা আছে, এই যে এই রেখাটা, এই যে এই প্লটটাতে আমাদের কি হয়েছে, এটা রেভিনিউ প্লট। তাহলে এই রেভিনিউ প্লটটা আমাদের সর্বোচ্চ। তাহলে আমার কি হচ্ছে, আর বিন্দুতে ভারসাম্য নির্ধারণ হচ্ছে। এখানে দাম হচ্ছে ওপি এবং আমাদের উৎপাদন এবং বিক্রয় হচ্ছে ও কিউ পরিমাণ। তাহলে এখানে স্বল্পকালে আমাদের ভারসাম্য হচ্ছে, অস্বাভাবিক মুনাফাও হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই স্বল্পকালে যদি আমাদের এমন হয় লোকসান বা ক্ষতি, ক নাম্বার, এইরকম ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমাদের কি ছিল, আমাদের ভারসাম্য নির্ধারণ হবে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট। এই যে মার্জিনাল রেভিনিউ এসএমসি আর মার্জিনাল রেভিনিউ সেট করেছে আর বিন্দুতে। তাহলে আর বিন্দুতে ভারসাম্য হবে এবং একটা শর্ত গেল, মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট আর বিন্দুতে সমান ক্ষতির সময়। আর কি হয়েছে, মার্জিনাল রেভিনিউ রেখা নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় মার্জিনাল কস্ট রেখা নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় মার্জিনাল রেভিনিউকে সেট করেছে। তাহলে আর বিন্দুতে আমাদের ভারসাম্য নির্ধারণ হয়েছে। কিন্তু মূল বিষয়টা হয়েছে কি দেখো, পি ও কিউ আর এই পরিমাণ আমাদের আয়, কিন্তু ব্যয় হয়েছে কত? ব্যয় হয়েছে টি ও কিউ এস। কারণ এই যে এভারেজ কস্ট রেখা এস বিন্দুতে সেট করেছে, এস বিন্দু, প্রিয় শিক্ষার্থী, এস বিন্দুতে সেট করেছে। তাহলে এস বিন্দুতে সেট করার ফলে যে জিনিসটা হয়েছে, এখানে কি হয়েছে, এখানে সেট করার ফলে আমাদের কস্টটা এখানে নির্ধারণ হয়েছে, কিন্তু আমার আয় হলো এই যে আর বিন্দু পর্যন্ত, আমার ব্যয় হয়ে গেছে এস বিন্দু পর্যন্ত। তাহলে আমাদের লস হলো টিপিআরএস, এই যে ড্রাগ করা অংশ লস লেখা আছে, এই অংশটা লস। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, তাহলে মূল বিষয়টা হচ্ছে এই যে এভারেজ ভেরিয়েবল কস্ট ইউ বিন্দুতে সেট করেছে। এই রেখাটা না দিলেও হবে, এই রেখাটা না দিলেও হবে, তোমরা এইটুক দিলে হবে, তোমরা এটা পারলে দিবে, না হলে অসুবিধা নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, মূল সমস্যাটা ব্যাপারটা হচ্ছে কি,
তাহলে আর বিন্দুতে আমাদের ভারসাম্যের যে শর্ত, দুটো শর্ত, সেই দুটি শর্ত আমাদের পূরণ করেছে, কিন্তু এস বিন্দুতে কস্ট নির্ধারণ হয়েছে। তার মানে আমার আয়ের চেয়ে ব্যয় বেশি, এরকম হতে পারে কোনো প্রতিষ্ঠানের। তাহলে এই ক্ষেত্রে ভারসাম্য আর বিন্দুতে লস হয়ে যাচ্ছে আমাদের আর এস পরিমাণ। তাহলে ড্রাগ অংশটুকু হলো লস। তাহলে ক্ষতির সময় এই বিন্দুতে আমার ভারসাম্য ওপি পরিমাণ আর ও কিউ পরিমাণ। ও কিউ পরিমাণ যদি উৎপাদন করে ওই প্রতিষ্ঠান, তাহলে তার লস হতে থাকবে। সেক্ষেত্রে তার যদি কস্ট কন্ট্রোল করতে পারে, তাহলে সে প্রফিটে ফিরতে পারবে, নাহলে পারবে না। তাহলে একই সময় কোনো প্রতিষ্ঠান লাভ করবে, কোনো প্রতিষ্ঠান লস করতে পারে ক্ষতি অবস্থা। স্বাভাবিক অবস্থায় দেখো কিরকম। স্বাভাবিক অবস্থায় এই যে মার্জিনাল কস্ট রেখা, মার্জিনাল রেভিনিউকে সেট করেছে। তাহলে মানে এখানে সমান মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ। আর মার্জিনাল কস্ট রেখা নিচের দিক থেকে যাওয়ার সময় মার্জিনাল রেভিনিউকে সেট করেছে আর বিন্দুতে। তাহলে আর বিন্দুতে আমাদের ভারসাম্য নির্ধারণ হয়েছে। ভারসাম্য নির্ধারণ হওয়ার ফলে দেখি আমাদের কস্ট, দেখো এসএসসি এভারেজ কস্ট রেখা আর বিন্দুতে। তার মানে আমার এখানে কস্ট, মার্জিনাল কস্ট সমান মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ, এগুলো সমান। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার কি হয়েছে, তাহলে এখানে মার্জিনাল রেভিনিউ, প্রিয় শিক্ষার্থী এখানে পি হবে, এ আর এখানে পি। প্রিয় শিক্ষার্থী এই পি। তাহলে আমার প্রাইসটা হচ্ছে কি মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ, প্রাইস। তাহলে এখানে মার্জিনাল কস্ট থাকছে এবং এভারেজ কস্ট থাকছে। তাহলে এটা স্বাভাবিক অবস্থায় এটা মুনাফা। তার মানে এখানে কস্টটা আমার রেভিনিউটা কস্টটাকে রিকভার করছে। তাহলে এটা স্বাভাবিক অবস্থা বিরাজ করে। তাহলে ও কি পরিমাণ দাম নির্ধারণ হবে, ও কি পরিমাণ আমাদের উৎপাদন করলে স্বাভাবিক লাভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা অস্বাভাবিক আয়ও দেখলাম কিভাবে ভারসাম্য নির্ধারণ হয়, লসের ক্ষেত্রেও দেখলাম এবং স্বাভাবিক মুনাফার ক্ষেত্রেও আমরা এটা দেখলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের তিনটা অবস্থাতেই ভারসাম্য নির্ধারণ হলো, কতটুকু প্রাইস নির্ধারণ হবে এবং আমাদের দাম নির্ধারণ। প্রিয় শিক্ষার্থী, পূর্ণ প্রতিযোগিতা এবং অর্থনৈতিক দক্ষতা এটা কিভাবে নির্ধারণ হয় তোমরা এই জিনিসটা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থী। তাহলে দেখো, আমরা চিত্র দেখার আগে আমরা এই বিষয়টা দেখি। পূর্ণ প্রতিযোগিতায় আমরা কি বলেছি, পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে, যৌথ দর কষাকষির মাধ্যমে আমাদের একটা দাম নির্ধারিত হয়। এখন অর্থনৈতিক দক্ষতা কিভাবে প্রকাশ পাবে, তাহলে যে অবস্থায় দীর্ঘকালে সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন পরিচালিত হয়, তাহলে সর্বনিম্ন ব্যয়ে যদি উৎপাদন দীর্ঘকালে পরিচালিত হয়, অর্থনৈতিক দক্ষ তথা কাম্য উৎপাদন বলা হয়। স্বল্পকালে কি হয়, ফিক্সড কস্ট স্থির থাকে, স্থির ধরে ভেরিয়েবল কস্ট দ্বারা আমরা ভেরিয়েবল কস্টটাকে উপর ডিপেন্ড করে আমরা ব্যবসাটা করতে চাই। কিন্তু দীর্ঘমেয়াদে হয় কি, দীর্ঘমেয়াদে ফিক্সড কস্ট আর ফিক্স থাকে না। এখন কি হয়, যখন উৎপাদন কস্টটাকে আমরা সর্বনিম্ন করতে পারবো, অর্থনৈতিকভাবে দক্ষতা কাম্য উৎপাদন হবে। তার মানে দীর্ঘকালে সর্বনিম্ন ব্যয়, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট মিলে যখন আমরা কস্টটাকে সর্বনিম্নতম লেভেলে নিয়ে যেতে পারবো, তখন আমাদের অর্থনৈতিক দক্ষতা বা কাম্য উৎপাদন অর্জিত হবে ওই জায়গা। কেমন, ধরো উন্নত প্রযুক্তি বা উপকরণ ব্যবহারের মাধ্যমে বা সংমিশ্রণ, উন্নত উপকরণ, উন্নত কাঁচামাল, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা সর্বোচ্চ মুনাফা করতে পারি এবং উৎপাদন ব্যয় সর্বনিম্ন করতে পারি। উৎপাদন ব্যয় যদি সর্বনিম্ন করি, তাহলে আমরা মার্কেটে একটা এক্সট্রা বেনিফিট পাবো। একই দামে বিক্রি করার পরও তাদের প্রফিটটা বেশি হবে, যেহেতু কস্টটা কন্ট্রোল হয়েছে, কস্টটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে। এই ক্ষেত্রে ভারসাম্য অবস্থান হবে প্রাইস, আমার যে দাম, এভারেজ রেভিনিউ সমান এভারেজ মার্জিনাল রেভিনিউ, লং টার্ম এভারেজ কস্ট, লং টার্ম মার্জিনাল কস্ট। এইগুলো যখন সবগুলো এক জায়গাতে হবে, সমান হবে, তখন আমার সেখানে অর্থনৈতিক দক্ষতা অর্জিত হবে। বিষয়টা কি, দেখো চিত্রে, এদিকে প্রাইস বা কস্ট, এদিকে কোয়ান্টিটি। এই যে মার্জিনাল কস্ট রেখা, মার্জিনাল রেভিনিউ, আমাদের শর্ত কি ছিল, মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ যেখানে সমান একটা শর্ত, আর একটা শর্ত কি,
মার্জিনাল রেভিনিউ নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় মার্জিনাল রেভিনিউকে সেট করবে। তাহলে এইটা মার্জিনাল কস্ট রেখা নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় মার্জিনাল রেভিনিউকে সেট করেছে। দেখো এখানেও সেট করেছে, কিন্তু এখানে ভারসাম্য নয়, উপর দিক থেকে নিচের দিকে যাওয়ার সময়। এখানে নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় সেট করেছে। তাহলে এই বিন্দুতে একটা ভারসাম্য নির্ধারিত হবে। তাহলে এই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হলে ওপি পরিমাণ প্রাইস আর ও কিউ পরিমাণ উৎপাদন। এখানে কি হবে দেখো, এলসি লং টার্মে এভারেজ কস্ট এখানে মিলেছে। তাহলে এই বিন্দুতে মার্জিনাল কস্ট, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ সমান হয়ে গেছে। তাহলে এখানে অর্থনৈতিক দক্ষতা অর্জিত হবে। তার মানে সর্বনিম্ন কস্টে এটা উৎপাদন করা যাবে এবং প্রাইসও স্বাভাবিক থাকবে। তার মানে এটা টেকনোলজির কারণে, উপকরণের কারণে বিভিন্নভাবে দীর্ঘমেয়াদে এই জিনিসটা অর্জন করা যায়। তাহলে পূর্ণ প্রতিযোগিতা এবং অর্থনৈতিক দক্ষতা কোন জায়গাতে অবস্থান করতে পারি, কোন লেভেলে আমাদের অর্জিত হতে পারে, তার ভারসাম্য আমরা দেখালাম। প্রিয় শিক্ষার্থী, এখন পূর্ণ প্রতিযোগিতা শিল্পের স্বল্পকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতায় আমরা আগে যে স্বল্পকালীন ভারসাম্য দেখেছি ওটা ফার্মের, কোনো ইন্ডিভিজুয়াল ফার্মের। আর এটা শিল্পের ক্ষেত্রে হয় কি, অনেকগুলো ফার্ম থাকে। আমরা আগে বলেছি ফার্ম, শিল্প এবং প্ল্যান্ট সম্পর্কে আমরা গত ক্লাসে। আমরা দেখেছি অনেকগুলো ফার্ম মিলে একটা শিল্প হয়। তাহলে শিল্পের ভারসাম্য স্বল্পকালে কিভাবে নির্ধারিত হয়, প্রিয় শিক্ষার্থী, আমরা সেই জিনিসটা এখন শেখার চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি তাহলে এখানে মূল বিষয়টা কি, স্বল্প মেয়াদে কোনো ফার্ম শিল্প পরিত্যাগ করে না এবং প্রবেশ করে না। শর্ট টাইমে করে কি, কোনো শিল্প, কোনো ফার্ম শিল্পে মানে কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি স্বল্প মেয়াদের জন্য কোনো মার্কেটে ঢোকেও না এবং কোনো মার্কেট থেকে বের হয়ে যায় না। ধরো কোনো ওষুধ কোম্পানি স্বল্প মেয়াদের জন্য 6 মাস 1 বছরের জন্য তারা ব্যবসা করতে আসেও না, আবার চলেও যায় না। এটা একটা লক্ষণীয় বিষয়। ফার্ম উৎপাদন না করলেও স্থির ব্যয় বহন করে। স্বল্প মেয়াদে কি হয়, ফার্ম যে ফিক্সড কস্টটা এটা বহন করে, এটা ধরে নেয় ফিক্সড কস্ট অল্প দিনে হবে না, উৎপাদন করছে কিন্তু ফিক্সড কস্ট আছে। এখানে কি হয়, পি প্রাইসটা এভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বেশি হয়। প্রাইসটা এভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বেশি হয়। এই সপ্তাহে লোকসান হলে উৎপাদন করবে, স্বাভাবিক মুনাফা হবে। তার মানে ফিক্সড কস্টটা যেহেতু বিবেচনায় নিয়ে আসে না, সেহেতু এই সময় এভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে আমার প্রাইস যদি বেশি হয় ততক্ষণ পর্যন্ত সে করবে, কারণ ফিক্সড কস্ট এখানে ইনক্লুড করে না। খালি ভেরিয়েবল কস্টের উপর ভিত্তি করে ভেরিয়েবল কস্টের চেয়ে যদি আমার প্রাইসটা বেশি হয়, ধরে নেয় যে এখানে প্রফিট হচ্ছে, লোকসান হলেও উৎপাদন করবে এবং স্বাভাবিক মুনাফা, কারণ ফিক্সড কস্টটাতে এখানে বিবেচনা করছে না। শিক্ষার্থী, এই যে ফিক্সড কস্টটা নিচ্ছে না, এটা দ্বারাই আমরা এটা ধরছি, এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, টোটাল কস্টে হয়তো লস, কিন্তু ভেরিয়েবল কস্টে রিকভার করলেই উৎপাদনে তারা থাকবে। তারপরে পি সমান এসি হলে অতিরিক্ত মুনাফা, এভারেজ কস্ট আর যদি পি যদি থাকে তাহলে অতিরিক্ত মুনাফা, কারণ ফিক্সড কস্ট তো দীর্ঘমেয়াদের জন্য, এইটা তো স্বল্প মেয়াদে এটা কস্ট রিকভারি টোটাল কস্টের মধ্যে ধরলে তো হবেই না। তাহলে যেহেতু পি সমান এভারেজ কস্ট হয়, তাহলে এভারেজ কস্টের সমান সমান হচ্ছে, তাহলে ফিক্সড কস্ট ওর মধ্যে ধরে যাচ্ছে। তাহলে এভারেজ কস্ট সমান কি, এভারেজ কস্ট সমান সমান এভারেজ ভেরিয়েবল কস্ট যোগ এভারেজ ফিক্সড কস্ট। প্রিয় শিক্ষার্থী, এইরকম তো, তাহলে এইরকম যদি হয়, তাহলে এইটা যখন রিকভার হয়ে যাচ্ছে, তাহলে কস্ট দিয়ে আমার প্রাইস দিয়ে রিকভার হয়ে যাচ্ছে, তাহলে আমার ধরতে হবে যে অতিরিক্ত মুনাফা হচ্ছে। পি যদি বেশি হয় এসিতে এভারেজ কস্টের চেয়ে, অন্য এটা হতে পারে অন্যদের ক্ষেত্রে এইরকম হতে পারে, মানে পি বড় এভারেজ কস্ট থেকে। অনেকের সমান সমান হতে পারে, পি এভারেজ কস্টের সমান হতে পারে, আবার অনেকের হতে পারে এভারেজ কস্টের চেয়ে পি বেশি। তাহলে সেখানে তো দুটা কস্টই রিকভার করে চলে যাচ্ছে, তা আরো বেশি প্রফিট হতে পারে। তাহলে মূল কথা হলো, তাহলে আমরা কি দেখলাম, স্বল্পকালে ফিক্সড কস্টটাকে আমরা ইগনোর করব না, তো বিবেচনায় কম নেব। ঠিক আছে, যদি ভেরিয়েবল কস্টটা রিকভার করে তাহলে আমরা সেটা উৎপাদনে আমরা থাকবো। তাহলে দেখো প্রথমে এই চিত্রে, শিক্ষার্থী, এই চিত্রে হয়েছে কি প্রাইস, ডিমান্ড রেখা এবং সাপ্লাই রেখা কি হয়েছে,
ভারসাম্য নির্ধারণ হয়েছে ই, তাহলে ই তে দাম নির্ধারণ হয়েছে ওপি পরিমাণ, তাহলে ওপি পরিমাণ দাম নির্ধারণ হয়েছে এই চিত্রে, তাহলে এর ফলে হয়েছে কি চাহিদা যোগান সেট করেছে। এখন বি চিত্রে যদি যাই, তাহলে বি চিত্রে গেলে দেখো মার্জিনাল কস্ট এখানে কি হয়েছে, মার্জিনাল কস্ট এই যে প্রাইস কে সেট করেছে, এভারেজ কস্ট এসি এস বিন্দুতে আর মার্জিনাল কস্ট ই বিন্দুতে। তাহলে ব্যাপারটা হলো কি বি বিন্দুতে মুনাফা হচ্ছে, বি চিত্রে মুনাফা হচ্ছে এই ফার্মে বি ফার্মে, তাহলে মুনাফা যদি হয় তাহলে দেখো এস বিন্দুতে হলো কস্ট, তাহলে ও কিউ এস টি এই পরিমাণ কস্ট, আর টোটাল রেভিনিউ পি ও কিউ ই, তার মানে এই যে ড্রাক অংশ বি তে ড্রাক অংশ পিটিএসি এইটা হলো কি আমাদের লাভ, তাহলে এইটুকু ড্রাক অংশ বি চিত্রে ড্রাক অংশটা লাভ হচ্ছে। কিন্তু সি চিত্রে যে দেখা যাচ্ছে যে মার্জিনাল, এই যে দেখো মার্জিনাল কস্ট এই যে মার্জিনাল রেভিনিউকে সেট করেছে ই বিন্দুতে, তাহলে ই বিন্দুতে করলে তাহলে এই পরিমাণ আয়, কিন্তু ব্যয় কিন্তু এই যে দেখো এভারেজ কস্ট হলো জি বিন্দু, তাহলে সি বিন্দু ড্রাক অংশটা লস। আমরা আগে যে সিঙ্গেল দেখেছিলাম অস্বাভাবিক মুনাফা, ক্ষতি এবং আমরা স্বাভাবিক মুনাফা, সেটাকে যখন মার্জ করছি তাহলে দেখো সি বিন্দুতে ড্রাক অংশটা হলো লস, তাহলে এই ফার্ম এখানে লস, এই ফার্ম ড্রাক অংশ লাভ, এইটা স্বাভাবিক। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে স্বল্পকালীন শিল্পের ভারসাম্য ওপি, এই ওপি পরিমাণ দামেই দেখো এখানে ভারসাম্য নির্ধারণ হচ্ছে স্বাভাবিক অবস্থা, ঠিক আছে, এইটা অত্যাধিক মুনাফা অবস্থা আর এটা লস অবস্থা। তাহলে তিন অবস্থায় এক জায়গাতে আসছে, তাহলে তিন অবস্থায় এই ফার্মের জন্য স্বাভাবিক, এই ফার্মের জন্য অত্যাধিক লাভ, এই ফার্মের জন্য ক্ষতি। তাহলে এই যে এবিসি তিনটা ফার্মই মিলে হলো শিল্প, তাহলে এই শিল্পের হচ্ছে কি, তাহলে ভারসাম্য অবস্থা ও কিউ পরিমাণ, তাহলে এই ফার্ম ও কিউ পরিমাণ উৎপাদন করবে, এই প্রতিষ্ঠান ও কিউ ওয়ান পরিমাণ বি করবে, আর সি হলো ও কিউ টু, এই ও কিউ টু যদি করে তাহলে সি ফার্মের লস হবে। তাহলে এই যদি সি ফার্ম কস্ট কন্ট্রোল করতে পারে, কস্ট কমাতে পারে উন্নত প্রযুক্তি কাঁচামাল দ্বারা, তাহলে এও লাভে মুনাফায় ফিরতে পারবে। তাহলে আমাদের ভারসাম্য ওপি পরিমাণে একই প্রাইস লেভেলে দেখো বিভিন্ন জন বিভিন্ন পরিমাণ পণ্য উৎপাদন করে ভারসাম্য নির্ধারণ করছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতায় শিল্পের স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রে এক এক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কেউ স্বাভাবিক মুনাফায় অর্জন করতে পারে, তার সক্ষমতা ইন্টারনাল সক্ষমতার উপর সে নির্ভর করতে পারে, তার উপর স্বাভাবিক মুনাফা আবার অত্যাধিক মুনাফা করতে পারে এবং লসও করতে পারে। শিক্ষার্থীরা, আমরা বাজারে দেখবি যে বিভিন্ন প্রতিষ্ঠান একই ধরনের প্রোডাক্ট বিক্রি করলেও, যেরকম সাবান, কনজিউমার প্রোডাক্টস বা অন্য কোনো যে কোনো প্রোডাক্টস এর একাধিক যদি উৎপাদনকারী থাকে, তারা বাজারে কেউ বাজারে লস করছে চলে যাচ্ছে, কেউ আবার ফিরছে, তারা অত্যাধিক লাভ করছে, আবার কেউ আবার লাভ করতে পারছে না, স্বাভাবিক লাভই আছে। তাহলে এই হলো ভারসাম্য অবস্থান। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে শিল্পের দীর্ঘকালীন ভারসাম্য আমরা দেখব। তাহলে দীর্ঘকালীন ভারসাম্য কিভাবে আসে, তাহলে আমরা মূল বিষয়টা দেখে নিই। দীর্ঘকালে কোনো ব্যয় স্থির নয়। দীর্ঘকালে কি হয়, আমরা স্বল্পকালে কি হয়, ফিক্সড কস্টটাকে আমরা বিবেচনায় কম নিচ্ছি, ফিক্সড কস্ট সহ যদি রিকভার করতে পারে তাহলে তো ওয়েল, খুবই ভালো, তার মানে প্রতিষ্ঠান খুব ভালো অস্বাভাবিক লাভ করতে পারবে। কিন্তু স্বল্পকালে ফিক্সড কস্টটা যতটা কম বিবেচনায় নেওয়া যায়, আমরা ভেরিয়েবল কস্টটা রিকভার করতে পারছি কিনা সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর দীর্ঘকালে কিন্তু এটা হয় না, ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুটাকে মিলেই আমরা কভার করার চেষ্টা করি। তাহলে দীর্ঘকালে কিন্তু ফিক্সড কস্ট ফিক্স থাকে না, ভেরিয়েবল হয়ে যায়। নতুন বিনিয়োগ, নতুন টেকনোলজি যেভাবেই আমরা করি না কেন, কারণ হলো দীর্ঘমেয়াদে কোনো ফিক্সড কস্টই আর স্থির থাকে না। দীর্ঘকাল হলো সেই সময় যেখানে স্থির ব্যয় থাকে না, মানে ফিক্স থাকে না। দীর্ঘকালে একটি শিল্প তখনই ভারসাম্য উপনীত হয় যখন বাজার দামে সমস্ত ফার্মের ভারসাম্য থাকবে। তার মানে যদি কোনো ফার্মের ভারসাম্য, সকল ভারসাম্য এক জায়গাতে উপনীত হয় তখন সেটা হবে। তাহলে আমার ভারসাম্য কি,
মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ কিন্তু এক জায়গাতে সমান হতে হবে, মার্জিনাল কস্ট কিন্তু নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় সেট করতে হবে, এবং লং টার্ম অ্যাভারেজ কস্ট ও সর্বনিম্ন বিন্দুতে ফার্মের উৎপাদন করে। তার মানে মূল বিষয়টা হলো কি, দীর্ঘমেয়াদে যদি আমরা করতে চাই তাহলে দীর্ঘমেয়াদে আমাদের অ্যাভারেজ কস্টটাও মার্জিনাল কস্টের সমান হতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসি। তাহলে দেখো আমাদের কি রকম হচ্ছে দীর্ঘকালে, একটা একটু আমরা বোর্ডে যাই, বোর্ডে গেলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা বাজার ভারসাম্যটা কি রকম নির্ধারিত হয়? চাহিদা এবং যোগানের ভিত্তিতে, ডিমান্ড ডি ডি ড্যাশ এস এস ড্যাশ পি কিউ। তাহলে এখানে যে ভারসাম্য ই, তাহলে এই প্রাইসে এই পরিমাণ। এখন যখন আমরা দীর্ঘকালে যাব তখন আমাদের কি হবে? এই প্রাইসে, কথা কি বোঝা হচ্ছে? অ্যাভারেজ রেভিনিউ সমান সমান মার্জিনাল রেভিনিউ, দেখা যাচ্ছে শিক্ষার্থী? হ্যাঁ, মার্জিনাল রেভিনিউ। তারপরে আমাদের কি হবে? এই বিন্দুতে আমাদের দেখো সব রেখা সমন্বয়। প্রিয় শিক্ষার্থী, এই যে দেখো, তাহলে মূল বিষয়টা কি হচ্ছে? তাহলে এই যে মার্জিনাল রেভিনিউ অ্যাভারেজ, এই যে মার্জিনাল রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউ সমান, এই যে মার্জিনাল কস্ট এদিকে যাচ্ছে, শর্ট টার্ম কস্ট, লং টার্ম কস্ট, ঠিক আছে? তাহলে আমরা যদি লং টার্ম মার্জিনাল কস্ট, শর্ট টার্ম মার্জিনাল কস্ট, ঠিক আছে, তারপরে লং টার্ম এভারেজ কস্ট, শর্ট টার্ম এভারেজ কস্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বোর্ডে আসি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যেহেতু দীর্ঘকালে কোনো ফিক্স কস্টই ফিক্স থাকে না, সবগুলো হলো ভেরিয়েবল হয়ে যায়। তাহলে আমরা দীর্ঘকালে যখন উৎপাদন করবে তখন তার রেভিনিউটা সে চাইবে ভেরিয়েবল কস্ট এবং ফিক্স কস্ট দুটাই কভার করার পর তার যাতে প্রফিট হয়। স্বল্পকালে ভেরিয়েবল কস্টটা রিকভার করলেই তারা প্রফিটেড, তার চেয়ে একটু বেশি হলেই প্রফিট মনে করে, কারণ ফিক্স কস্টটাকে একটু ইগনোর করা হয় যে আস্তে আস্তে রিকভার করবে, কিন্তু দীর্ঘমেয়াদে দুটাই। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে ভারসাম্য কিভাবে নির্ধারিত হবে? তাহলে এখানে দেখো ডিমান্ড এবং সাপ্লাই এই বিন্দুতে ভারসাম্য, এখানে কি হবে? এখানেও এই বিন্দুতে ভারসাম্য হবে, এই যে পি কিউ কিউ1। তাহলে এখন মূল বিষয়টা হচ্ছে কি, এখানে দেখো এই যে শর্ট টার্ম মার্জিনাল কস্ট রেখা মার্জিনাল রেভিনিউকে এই বিন্দুতে ছেদ করেছে, এই যে এই রেখা। তারপরে লং টার্ম মার্জিনাল কস্ট ছেদ করেছে। তাহলে আমাদের শর্ত কি ছিল? শর্ত ছিল মার্জিনাল কস্ট সমান মার্জিনাল রেভিনিউ, এটা আমার শর্ত ছিল। তাহলে এই বিন্দুতে এই শর্তটা শর্ট টার্ম লং টার্ম দুটাই মার্জিনাল রেভিনিউকে সেট করেছে, তাহলে সমান সমান আছে। আরেকটা কি ছিল? আরেকটা ছিল আমাদের এই মার্জিনাল কস্ট রেখা নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় মার্জিনাল রেভিনিউকে সেট করবে। তাহলে মার্জিনাল কস্ট রেখা শর্ট টার্মেও নিচের দিক থেকে, লং টার্মে নিচের দিক থেকে উপর দিকে যাওয়ার সময় সেট করেছে এই বিন্দুতে। তাহলে আমাদের দুটো শর্তই কিন্তু বলবৎ আছে। তাহলে এই বিন্দুতে আমাদের ভারসাম্য নির্ধারিত হবে। তাহলে এখানে দেখার বিষয়, ভারসাম্য তো নির্ধারণ হলো, তাহলে আমাদের কস্ট কি রিকভার করেছে সেটা আমার দেখার বিষয়। এখন দীর্ঘমেয়াদে দেখো শর্ট টার্ম এভারেজ কস্ট ই বিন্দু আর লং টার্ম এভারেজ কস্ট ই বিন্দুতে সেট করেছে, এই যে দেখো এই রেখা। তাহলে এই রেখা শর্ট টার্ম, এটা লং টার্ম। লং টার্ম এবং শর্ট টার্মের এভারেজ কস্ট দুটোই ই বিন্দুতে স্পর্শ করে গেছে, সেট করে গেছে। তার মানে ই বিন্দুতে আমাদের শর্ট টার্ম মার্জিনাল কস্ট, তাহলে কি বললাম এখানে শর্ট টার্ম মার্জিনাল কস্ট সমান সমান লং টার্ম মার্জিনাল কস্ট, দেখা যাচ্ছে সমান সমান শর্ট টার্ম এভারেজ কস্ট
সমান সমান লং টার্ম অ্যাভারেজ কস্ট সমান অ্যাভারেজ রেভিনিউ সমান সমান মার্জিনাল রেভিনিউ, ঠিক আছে? এটা সমান সমান পি। তাহলে ই বিন্দুতে কি হয়ে গেল মজার বিষয়, তাহলে ই বিন্দুতে এই প্রাইজে তখন কি হলো শর্ট টার্ম মার্জিনাল কস্ট, লং টার্ম মার্জিনাল কস্ট, শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট, শর্ট টার্ম লং টার্ম অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এবং প্রাইস এর সমান হয়ে যাচ্ছে। যাওয়ার ফলে হচ্ছে কি এই জায়গাতেই ভারসাম্য নির্ধারণ হচ্ছে দীর্ঘমেয়াদে। এখানে আমাদের কস্ট ভারসাম্য শুধু নির্ধারণ নয়, আমাদের এখানে স্বাভাবিক মুনাফা থাকবে, স্বাভাবিক মুনাফা থাকবে, এখানে কস্ট রিকভার করে যাচ্ছে। তাহলে অ্যাভারেজ কস্টের মধ্যে আমরা কি করেছিলাম, এই যে অ্যাভারেজ কস্ট, এই যে লং টার্ম অ্যাভারেজ কস্ট এবং শর্ট টার্ম অ্যাভারেজ কস্টের মধ্যে এই যে এই দুই কস্টের মধ্যে ফিক্সড এবং ভেরিয়েবল দুটো মিলেই আছে। তাহলে দুটোই যখন কভার হয়ে যাচ্ছে তখন তো আমাদের ভারসাম্যের আর অসুবিধা নাই। লং টার্মে যদিও ফিক্সড কস্টটাকে আমরা একটু ইগনোর করছিলাম, কিন্তু এখানে তো দুটোই ধরে ফেলেছি, দুটোই আমার এই প্রাইস দ্বারা রিকভার হয়ে যাচ্ছে। রিকভার হওয়ার ফলে আমাদের এখানে ভারসাম্য নির্ধারণ হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, বিষয়টি আর জটিল হওয়ার কোনো সুযোগ নাই। তোমরা একটু বাজারে তোমরা একটু কি করবে যে বই দেখবে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চিত্রটা বোঝা গেছে? এখন আমরা পরবর্তী স্লাইডে আমরা আসি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ত্রুটি বা সীমাবদ্ধতা। পূর্ণ প্রতিযোগিতায় কি কি ত্রুটি হয়? অবাস্তব, আসলে এটা অবাস্তব, অনেক ক্রেতা বিক্রেতা নাও থাকতে পারে সবসময়। বিজ্ঞাপন ব্যয়, এখানে বিজ্ঞাপন ব্যয়কে ইগনোর করা হয়, কিন্তু বিজ্ঞাপন ব্যয়ের একটা ব্যাপার আছে। বিজ্ঞাপন দ্বারা বিজ্ঞাপন দিলে পণ্য বিক্রয় বাড়ে, না হলে কমে না। পরিবহন ব্যয়, পরিবহন ব্যয়কেও এখানে অন্তর্ভুক্ত করতে হয়, এখানে পরিবহন ব্যয় ছাড়া হয় না। পণ্য আনা নেওয়া, কাঁচামাল আনা নেওয়া এগুলো দরকার হয়। সমজাতীয় পণ্য, সমজাতীয় পণ্যের অনেক উপস্থিত থাকে, আবার অনেক সময় থাকে না। তাহলে এখানে সমজাতীয় পণ্যগুলোকে ইগনোর করার কোনো সুযোগ নাই। অজ্ঞতা, এখানে অজ্ঞতা থাকে। সবাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ধরে নেওয়া হয় সব ক্রেতাই জ্ঞানী এবং জানে বাজার সম্পর্কে। আসলে অনেক সময় আমরা বাজারের অনেক প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট কোয়ালিটি, প্রাইস সম্পর্কে আমরা জানি না। বাজারে গিয়ে যখন ঈদের বাজার, বিভিন্ন বাজারে যে পণ্যগুলো আমরা সচরাচর কিনি না, কিনতে গেলে তখন কি হয়, একটা দাম বললে, ফ্যাশনেবল গুডস এর ক্ষেত্রে দাম বললে তখন দোকানদার চলে যেতেছে, না ভাই এত দাম আমি কিনবো না, ভাই একটা দাম বলে যান, ভাই একটা দাম বলে যান। আমরা তখন কি করি, দাম বলার আর সাহস পাই না, কারণ ওই পণ্য সম্পর্কে আমাদের ধারণা না থাকলে তখন দাম বলেই ঠকি, না বলেই ঠকি, এইরকম একটা ব্যাপার স্যাপার দাঁড়িয়ে যায়। তাহলে কাস্টমারেরা অজ্ঞ হতেই পারে, সব পণ্য সম্পর্কে দাম সবসময় জানবে এমনটা নাও হতে পারে। স্থিতিশীল মূল্য, সবসময় পণ্যের মূল্য স্থিতিশীল থাকে না, আপ ডাউন হয়, ফ্ল্যাকচুয়েট হয়, অজানা বিভিন্ন কারণে। উৎপাদন কৌশলের উন্নয়নে অনাগ্রহ, সবসময় উৎপাদন কৌশল উন্নয়ন হবে তাই না, অনেক প্রতিষ্ঠানে উৎপাদন কৌশল উন্নয়ন করতে চায় না, অনাগ্রহ থাকে। কারণ করতে গেলে বড় ধরনের একটা ব্যয় করতে হয়, ফিক্সড কস্ট, টেকনোলজি, প্ল্যান্ট চেঞ্জ করতে হয়। উপকরণের গতিশীলতার অভাব, অনেক সময় উৎপাদনের উপকরণ সহজলভ্য হয় না, সহজে পাওয়া যায় না, গতিশীল নয়। কৃত্রিম বাধা, অনেক সময় বিভিন্ন কৃত্রিম বাধার উপস্থিতি হয়। কৃত্রিম বাধার উপস্থিতির কারণে হরতাল, স্ট্রাইক বিভিন্ন কারণে হয়। দুর্যোগ, মহামারী, আমদানি রপ্তানির উপর বাধার সৃষ্টি হতে পারে। পণ্যের একক বিভাজ্যতা, পণ্যের যদি এককভাবে অনেক বিভাজ্য হয় বা বিভাজ্য করা না যায়, তাহলে এই সমস্যাগুলো পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার কাকে বলে সেটা আমরা দেখব। একচেটিয়া বাজারে দেখো একটা চিত্র দেওয়া আছে, ছোট ছোট বাজার উৎপাদনকারীকে একটা বড় উৎপাদক গিলে খাচ্ছে। এখানে দেখো চিত্রে কি দেওয়া আছে, যে যাই বের হচ্ছে উৎপাদন নিয়ে কারখানা করতে আসছে, বড় একটা ফার্ম গিলে খাচ্ছে। একচেটিয়া বাজারে এইরকমই। একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান থাকে, কোনো একটি দ্রব্যের পূর্ণ যোগানের নিয়ন্ত্রণ করে। তার মানে যদি কোনো একজন উৎপাদনকারী এমন হয়, যেমন বাংলাদেশে যখন একচেটিয়া বাজার গ্রামীণের ছিল, গ্রামীণ ফোনের ছিল, যখন এরা প্রথম আসলো তখন আর কোনো টেলিকমিউনিকেশনে, প্রাইভেট সেক্টরে কোনো মোবাইল কোম্পানি ছিল না। তখন তারা কি করেছে, একচেটিয়া বাজার, তাদের দাম অনেক ছিল, সেটের দাম পার মিনিট 15, 16, 17 টাকা করে মিনিট, তারপরে 7 টাকা 8 টাকা ছিল, এখন কমেছে, প্রতিযোগিতা বেড়েছে এই জন্য কমেছে। তার মানে একচেটিয়া বাজারে যদি একজন মাত্র বিক্রেতা থাকে এবং উৎপাদক থাকে,
সে যদি ওই পণ্য বা সেবার যদি পূর্ণ নিয়ন্ত্রণ করে তাহলে সেটা বা পণ্য নিয়ন্ত্রণ বা যোগান নিয়ন্ত্রণ করে তাহলে সেটাকে আমরা ওই পণ্য বা সেবার একচেটিয়া বাজার বলি। দ্রব্যটির কোনো নিকট বা পরিবর্তন না থাকে, কোনো পরিবর্তন নাই, বিক্রেতাকে কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে না হয়, তখন তাকে একচেটিয়া বাজার বলে। তার প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো গ্রামীণ ফোন যখন বাংলাদেশের মার্কেটে প্রথম ঢুকলো তখন বাংলাদেশের টেলিকমিউনিকেশনের কাছ থেকে বা তারপরে রেলওয়ের যে নেটওয়ার্কটা সেটা ব্যবহার করে অপটিক্যাল ফাইবার লাইন ব্যবহার করে তারা ব্যবসা করেছে, কিন্তু তাদের কম্পিটিটর ছিল না। তারা একাই এই মোবাইলের কমিউনিকেশন নেটওয়ার্কটা কন্ট্রোল করত। এখন অনেক আসছে, বাংলালিংক আসছে, রবি আসছে বা এয়ারটেল আসছে, আরো অনেক প্রতিষ্ঠান যেগুলো আসছে, সেগুলো আসার ফলে কি হয়েছে, কম্পিটিশন বেড়ে তাদের কস্টটা কমেছে। কিন্তু প্রথম দিকে তারা কিন্তু বাজার টোটালটা নিয়ন্ত্রণ করার ফলে তারা ইচ্ছা মতো সে পণ্যের দাম নির্ধারণ করেছে পার ইউনিট কস্ট। একটা মোবাইল সেট, একটা বড় মোবাইল সেট দেখা যাচ্ছে 70-75 হাজার টাকা করে বিক্রি হয়েছে, কিন্তু এখন সেটগুলোর কত দাম, বাজার এখন কম্পিটিশন চলে আসছে। তাহলে একচেটিয়া বাজারে এরকম, বুঝতে পারছো, একচেটিয়া বাজারে একজন উৎপাদক বা বিক্রেতা থাকে, তারা টোটাল যোগানটা নিয়ন্ত্রণ করে। কিনলে কিনো, না কিনলে চলে যাও, এটাই হলো আমার দাম, এটা হলো আমার দাম, কিনলে কেনো, না কিনলে চলে যাও। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, এটা দিয়েই আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য হলো ফার্ম, একক ফার্ম বা একক বিক্রেতা থাকে, তার মানে একটা উৎপাদনকারী বা একক বিক্রেতা থাকে, নিকট পরিবর্তক নেই, তার কোনো পরিবর্তক পণ্য নেই, দ্রব্যের যোগানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ, যে যোগান তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, মূল্য নিয়ন্ত্রণকারী, মূল্য নিয়ন্ত্রণ, সে ইচ্ছা করলে মূল্য বাড়াতে পারে, কমাতে পারে, তার ইচ্ছা মতো নির্ধারণ করে। বাজারে প্রবেশে বাধা, সে বাজারে প্রবেশে বাধা দেয় কারণ সে চায় না যে বাজারটা কন্ট্রোল করুক অন্য কেউ। বিজ্ঞাপন খরচ নেই, এখানে বিজ্ঞাপন খরচ নেই, যেহেতু সে একাই, আমার এই পণ্য কিনলে কেন বাবা, না কিনলে চলে যাও, এই দাম, তা প্রচার করার প্রয়োজন হয় না, কারণ তখন নেসেসারি পণ্য হয়ে যায়। ফার্ম এবং শিল্প, ফার্ম এবং শিল্প একই হয়ে যায়। কেমন, যেটাই ফার্ম সেটা শিল্প, একটা ফার্মে একটা শিল্প হয়ে যায়, ঠিক আছে, কারণ তার কম্পিটিটর থাকে না। গড় এবং প্রান্তিক আয় রেখা, গড় এবং প্রান্তিক আয় রেখা আলাদা আলাদা হয়। কি হয়, গড় এবং প্রান্তিক আয়, গড় আয় এবং প্রান্তিক আয় মানেই হয়ে যায় গড় আয় এবং প্রান্তিক আয়, কারণ ইচ্ছা মতো সে তার প্রান্তিক অতিরিক্ত এককের জন্য তার হয় না, মার্জিনাল ইনকাম বা মার্জিনাল কস্ট তার হয় না, কস্ট একই থাকে কিন্তু মার্জিনাল ইনকাম বা গড় ইনকাম একই হয়ে যায়, কারণ প্রতি ইউনিটের জন্য একই পরিমাণ পায়। তাহলে গড় এবং প্রান্তিক আয় একই সমান, একই রেখা হয়ে যায়। অসংখ্য ক্রেতা থাকে, সরকারি মালিকানা আইন এখানে কার্যকর হতে পারে, সরকারি প্রতিষ্ঠান যদি থাকে তাহলে সেটা এরকম করে। অনেক সরকারি প্রতিষ্ঠান, একক প্রতিষ্ঠান এইরকম ব্যবসা করে থাকে। আড়াআড়ি স্থিতিস্থাপকতা, মনে আছে প্রথম দিকে স্থিতিস্থাপকতা পড়েছিলাম, ক্রস ইলাস্টিসিটি, এখানে শূন্য হয়, ক্রস ইলাস্টিসিটি থাকে না, কারণ পরিবর্তক বা পরিপূরক দ্রব্য থাকে না, সেই শূন্য হয় ক্রস ইলাস্টিসিটি। মনে আছে, একক অপেক্ষা বেশি কম, প্রথম দিকে পড়েছিলাম উপযোগে যোগানে স্থিতিস্থাপকতা। তাহলে ওই ক্লাসটা আবার দেখে নাও যারা বুঝতে পারছো না, আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের আলোচনা এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। তাহলে আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা একটু দেখে নিই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বুঝলাম, ক্লিয়ার হয়েছে, বৈশিষ্ট্য দেখলাম, স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য, অস্বাভাবিক মুনাফা, ক্ষতি এবং স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতা এবং অর্থনৈতিক দক্ষতা, এবং পূর্ণ প্রতিযোগিতা শিল্পের স্বল্পকালীন, আগের গুলো ছিল ফার্মের, এটা শিল্পের কিরকম ভারসাম্য হয়, আর দীর্ঘকালে শিল্পের ভারসাম্য কিভাবে হয়, এবং পূর্ণ প্রতিযোগিতা বাজারের ত্রুটি, একচেটিয়া বাজার কি, আর একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। এই হলো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল। আজকে আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা শেষ ক্লাস, আমাদের 12তম ক্লাস, 12তম ক্লাসেরই এই চ্যাপ্টারেরই আমরা বাকি অংশটুকু আমরা আলোচনা করব, তোমরা অবশ্যই দেখবে, এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো আমরা আলোচনা করে আমাদের এই কোর্সের, টোটাল কোর্সের
সিলেবাসটা আমরা শেষ করতে যাব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে তোমাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি আমাদের ক্লাস। ধন্যবাদ।